যদি মানুষের সামনে শো করা যায় তাহলে আমি মনে করি যে কথা আমি বললাম টার্কিতে যেটা সফল হয়েছে, মালয়েশিয়াতে যেটা সফল হয়েছে, সেটার সুবর্ণ সম্ভাবনা লেটে হলেও বাংলাদেশে সম্ভাবনাটা আছে। আর এই সম্ভাবনাটা গ্রহণ করার জন্য এই পার্টি ছাড়া এট দ্য মোমেন্টে আর কাউকে আমি দেখতেছি না। আমি অনেক সময় কোশ্চেন করি লোকদেরকে, এই কোশ্চেনের উত্তর অনেকেই দিতে পারে না, অনেকেই ইয়ে করে। আমি বলি স্যার বাংলাদেশের যে গত প্রবলেম যে আমরা গেল, বাংলাদেশের যে গত মানে 15-16 বছরের আমাদের প্রবলেম, আমি সবাইকে জিজ্ঞেস করতে বলি স্যার পাকিস্তান একটা দেশ, আমাদের মতোই তো দেশ, আমার আগের দেশ, এখানে বিভিন্ন সময় তৃতীয় শক্তির উত্থান ঘটে, ইমরান খান ক্ষমতায় চলে আসলো, কিন্তু বাংলাদেশে কেন সে সম্ভাবনাটাই থাকে না? ইউনূস চেষ্টা করলো, একেবারেই ব্যর্থ হলো, আরো অনেকে চেষ্টা করলো, মাহমুদুর রহমান মান্না, অমুক বিভিন্ন সময় বিভিন্ন জন, কিন্তু কোনো সফলতার ধারে কাছেও কেন ওখানে আসে না? এই প্রশ্নটা কি কখনো চিন্তা করা হয়েছে যে কেন, হোয়াই তৃতীয় শক্তি আসে না? কিন্তু আর একটা জিনিস বাংলাদেশে আসে যেটা দুনিয়ার কোথাও আসে না, সেটা আমি একটু পরে বলবো। আসে না কারণ কি? অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা ভালো করে শুনে রেখে না, আপনারা মনে রাখা দরকার। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছু একটা ভিন্ন দেশের কন্ট্রোলে চলে। পাকিস্তানে তা নয়। পাকিস্তানের রাজনীতি মোটেই তার অন্য দেশের ইয়েতে নাই। ভারতের সাথে তার যত বিরোধিতা থাক, ভারত কখনোই পাকিস্তানের ইন্টারনাল কোনো পলিটিক্সকে কন্ট্রোল করার কোনো, অতএব স্বাধীনভাবে ওখানে ইমরান খানের মতো লোকেরা এসে যায়। কিন্তু বাংলাদেশে যদি কাউকে দেখে, আমাদের এই দেশ ইন্ডিয়া এর সম্ভাবনা আছে এবং এই ইন্ডিপেন্ডেন্ট এবং এই তাহলে তাকে তার 14 গোষ্ঠীকে কিভাবে ইন্ডিয়াতে নিয়ে পিএইচডি দেওয়া যায়, সেদিকে সাইজ না হলে বিডিআর মতো কাণ্ড, মানে এই যে আষ্টে পৃষ্ঠে। আমি ছোট্ট একটা ঘটনা বলবো, শুধু আমার একজন বন্ধু, উদীয়মান বন্ধু, আমরা একসাথে পলিটিক্স করতাম, সে বিরাট বিজনেসম্যান হওয়ার দিকে যাচ্ছে, সে এফবিসিআই এর প্রেসিডেন্ট পর্যন্ত হতে পারে। তার নিজের ঘটনা, সে আমাকে বললো যে একদিন ফোন পেলাম, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় ফোন পেয়ে আমাকে একজন বলতেছে যে ভাই আমি তো অমুক, আমি ইন্ডিয়া বাংলাদেশ বিজনেসম্যান সোসাইটি, তো আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কি কথা বলবেন? তাহলে আসেন হোটেল শেরাটনে একটু ডিনার করবো। তো ডিনার করার এক পর্যায়ে সে বলতেছে যে আপনার সম্ভাবনা, আপনি ইয়ে হবেন, তো আপনাকে একটা সহযোগিতা করতে চাই। কি সহযোগিতা? তো বললো যে আপনাকে একটু ইন্ডিয়ান হাইকমিশনের সাথে সরাসরি যোগাযোগ করে দেবে। স্বাভাবিকভাবে একটা এরকম বিজনেস সরাসরি বললো যে আপনার যে কোনো হেল্প লাগে, এবং আপনার ব্যবসার উন্নতির জন্য বিরাট পরিকল্পনা দিয়ে ইন্ডিয়া থেকে কয়েক হাজার কোটি টাকা লোন ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রলোভন। সে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিল এক সময়, কিন্তু এই যে পটেনশিয়াল তার মধ্যে দেখছে, এই পটেনশিয়ালকে কিভাবে কাজে লাগানো যায়, যেহেতু সে ব্যবসায়ী, হোল আইডিয়াটা মাস্টার প্ল্যান করা হয়েছে যে তাকে ব্যবসায়িক দিক দিয়ে কিভাবে ইন্ডিয়ার মোকাবেক্ষি করে, ঠিক একইভাবে কালচারাল ফিল্ডের একটা লোক, ঠিক একইভাবে একাডেমিক ফিল্ডের একটা লোক, ঠিক একইভাবে অন্যান্য এনি ফিল্ডের লোক। এই জন্যই বাংলাদেশের তৃতীয় শক্তির উত্থান এত সহজে করা, ব্যক্তিকেন্দ্রিক এই অবস্থান যেটা পাকিস্তানে হয়েছে হওয়া সম্ভব না, কিন্তু বাংলাদেশে যেটা হওয়া সম্ভব, যেটা দুনিয়াতে হওয়া সম্ভব না, যেটা হয়েছে 5ই আগস্ট। এটা আশ্চর্য হবে না আপনি শুনে। আমাকে বলে লোকেরা যে ইসলাম চ্যানেল বাংলা একটা প্রোগ্রাম করি আমরা, ওখানে একজন ব্যক্তিকে আনছিলেন একদিন, তা সে বলল যে অন্যান্য মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে তো আমরা দেখি 30 বছর 40 বছর 50 বছর চলতেছে না, সিরিয়া চলছে না আমাদের চোখের সামনে, কিন্তু কোনো জায়গাতে এইরকম ভাবে ছাত্র জনতার, মানে নিরস্ত্র ছাত্র জনতা এরকম ভাবে এরকম একটা প্রতিষ্ঠিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে এইভাবে 1400 কেন 14,000 লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এইটা বানাতে বিভিন্ন দেশে এই সাহস করবে না ওই মিডল ইস্টের যুবকেরা, ওই সৌদির যুবকেরা। এইটা বাংলাদেশে আছে, এইটাকে কোনোভাবেই এইটাকে খাটো করে দেখা যাবে না। কারণ ওই যে জীবন দেওয়ার জন্য আপনারা দেখেছেন যারা 5ই আগস্টের ঘটনার আগে, আরে মারা তো গেছে 1400, মারা তো যেতে পারতো 14,000, মারা যেতে পারতো 100,000। এই 16 কোটি মানুষের মধ্যে 100,000 জীবন দেওয়ার জন্য যে রাস্তায় বেরোইছিল, এটা ঠিক কিনা? কোনো কিছু দিয়ে যে মারানো যেত না, এটা ঠিক কিনা? এটা হচ্ছে বাংলাদেশের যুবকদের ওই জন্য বললাম যে সিরাজুল আলম খানের তত্ত্বকে আপনি ধরেন যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে 30,000 লোক জীবন দিয়েছে না তখনকার দিনে,
এটি হচ্ছে একটা বিরাট স্ট্রেংথ আমাদের দেশে। আমাদের উইকনেসটা কোথায় এবার? আমাদের বড় উইকনেসটা হচ্ছে যে এই যে এখন দেখেন বিপ্লব টিপ্লব করে আমরা যে আসলাম যে রাষ্ট্র গঠন, আমরা বললাম যে সেকেন্ড রিপাবলিক বললাম না ঠিক আছে দ্বিতীয় স্বাধীনতা একবারই হয়, 71 মেনে নিলাম। তার ন্যারেটিভ ভুল থাক, ন্যারেটিভ শুদ্ধ থাক, ন্যারেটিভ শুদ্ধ করব। কিন্তু এই যে বিপ্লবটা আমরা করলাম, আপনি দেখেন যে বিপ্লবের পরবর্তীতেই কি এক অদ্ভুত কারবার দাঁড়ালো। এত দিনের এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের রাজনৈতিক শূন্যতা যে তৈরি হলো, একমাত্র রাজনৈতিক দল হিসেবে যারা আসলো তাদের বক্তব্য দেখেন, আবার যারা আমরা আদর্শিক রাজনীতি বলি তাদের বক্তব্য দেখেন। কদিন আগে তো আমরা বললাম যে না আদর্শিক রাজনীতি খুব ভালো করতেছে, কই এখন তো ইলেকশনের জন্য সবচেয়ে যে দুই গ্রুপ, সেটা হচ্ছে একমাত্র বিএনপি এবং ইভেন জামাতও এখন বলতেছে যে ইলেকশন দিতে হবে, কি রোজার, ওরা বলছে টাইম দিয়ে, আর তো ইসলামিক এরা বলছে রোজার কি রোজার আগে, ঠিক কিনা? টাইমিং একই কিনা? এই যে ক্ষমতায় যাওয়ার জন্য যে সমস্ত দল ক্ষমতা লোভী, যে ক্ষমতায় যাওয়ার জন্য এই জামাত ইসলামী ক্ষমতায় আসতে চাচ্ছে, ক্ষমতায় যাওয়ার জন্য সে কতটা পাগল, অথচ আইডিওলজিক্যালি যে ইসলামী রাষ্ট্রের কথা বলতেছে সেই আইডিওলজিক্যালি ইসলামী রাষ্ট্রে এইরকম ডেমোক্রেসিতে ক্ষমতা আসা, এটা যে কতটা ডেঞ্জারাস এবং তার যে জনশক্তি, তার যে কিন্তু সেটা কিন্তু কেউ বলতেছে না। এবং ইফেক্টিভলি কিন্তু কেউই আর ইসলামী রাষ্ট্রের কথা বলতেছে না। যত ইসলামী আছে সবাই বলতেছে যে ওগুলো সব বাইরে, ওগুলো সব চলে গেছে। এখন এখন হয়েছে কি, এই যে অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থাটায় দেশের জন্য সত্যিকার অর্থেই যতই ক্ষুদ্র হোক, কনসেপ্ট অফ এভরি পার্টি যদি আপনারা ব্রোশিয়ারটা পড়া উচিত। আমি মনে করি যে এই যে কনসেপ্ট, এইটাই হচ্ছে এখনকার দিনের মডার্ন কনসেপ্ট। অ্যাজ এ মুসলিম বাংলাদেশকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে তার তিনটা জিনিসকে শক্তিশালীভাবে তাকে ধারণ করতে হবে। একটা হচ্ছে কি, প্রথম মুসলিম জাতিসত্তা, জাতীয়তাবাদ না, কিন্তু আই এম নট সেইং দ্য মুসলিম ন্যাশনালিজম, না, জাতিসত্তা জাতীয়তার মধ্যে ডিফারেন্স আছে। মুসলিম জাতিসত্তা যেমন সে 1947 সালে সমস্ত মুসলিমকে ঐক্যবদ্ধ করে কিন্তু পাকিস্তান রাষ্ট্র জন্ম হয়েছিল। আর এখন কি হচ্ছে, এখন আপনি সেই রাষ্ট্রেই মুসলমানদেরকে বিভক্ত করতেছেন অ্যাটলিস্ট কমপক্ষে 10-15-20টা ক্ষুদ্র ক্ষুদ্র ইসলামী দলের নামে, যে সমস্ত দলের বেশিরভাগই কোনো এক পীরের আঞ্চলিক দল অথবা কোনো এক হুজুরের আঞ্চলিক দল অথবা মতবাদ, অথচ আপনি বিভক্ত করছেন কাকে? হোল মুসলিম জাতিসত্তাকে। অতএব রাজনীতি করতে হবে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে, এবং সেই জাতিসত্তার কনসেপ্ট হচ্ছে যেটা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সেই কনসেপ্টের আলোকে এইভাবে ইসলামী রাষ্ট্রের নামে, এইভাবে ইসলামিক গোষ্ঠীর নামে ডিভাইড করার কোনো সুযোগ নাই। এগুলো সব অবসোলেট কনসেপ্ট, এগুলো সব উল্টো ডাস্টবিন। নাম্বার 2, রাজনীতিতে একটা পরিবর্তন, যেটা নাজমুল একটু বললো যে আমরা স্বাধীনতার পরে আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে কলাপস হয়েছে ওয়ান বাই ওয়ান, এবং এটা শুধু আওয়ামী লীগ কলাপস করেছে, অন্যান্য দল যা চালিয়েছে একই বছর চালিয়েছে না, জামাতও চালিয়েছে না ক্ষমতায়। জামাত যদি বলে আমরা ক্ষমতায় যায়নি, কে বলছে? 5 বছর ক্ষমতার অংশীদারিত্ব করছে না, কি করছে তারা? আগে তো বলি না। হ্যাঁ, এই যে এইটা হলো সেকেন্ড কনসেপ্ট, যেটা যে আসলেই দেশ এবং জাতির প্রতিষ্ঠান, দেশ গড়ার ক্ষেত্রে আমাদের যুবকদের বা আমাদের চিন্তাবিদদের সীমাবদ্ধতা খুবই বেশি, যার কারণেই তো আমাদেরকে এখন কনস্টিটিউশন করার জন্য আলী রিয়াজকে আমেরিকা থেকে ধরে আনা লাগছে। যে যাই বলি না কেন আমরা যে আলী রিয়াজকে কনস্টিটিউশন বানাবে, সেটা আমরা জানি, কিন্তু তারপরেও আমাদের দেশের মধ্যে এই কনস্টিটিউশন বানানোর লোক গড়ে ওঠে নাই। আপনি দেখেন যখন আলোচনা হয় জাতি গঠনের, দেশ গঠনের, তখন দেখবেন আমাদের যুবকেরা কতটা ডিসেবল, মোস্ট অফ দেম যা কথা বলে। এই যে ইভেন নতুন নতুন যে হয়েছে, এজন্য 5ই আগস্টের পরে আমরা মনে করি যে এই ধারাটা জন্ম হওয়া উচিত, যেটা হচ্ছে নলেজ বেসড প্রোডাকশন ধারা, যেখানে যুবকেরা এখন এই শুধু রক্ত দিয়ে দেশ গড়ার ক্ষেত্রে যে কৃতিত্ব তাদের আছে, সেখান থেকে তাদেরকে রিভার্স করতে হবে জাতি গঠনে, দেশ গঠনে, বাংলাদেশ গঠনে তাদের চিন্তা, বাংলাদেশ গঠনে তাদের অস্তিত্ব, বাংলাদেশ গঠনে তাদের ব্রেন কোথায়। আমরা বলি না যে হঠাৎ করে জীবন দিয়া খুবই সহজ, কিন্তু তিলে তিলে অসহজ আলাস হয়ে
এই 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 দেশ গঠনের জন্য যে প্রক্রিয়া, দেশ গঠনের জন্য যে জ্ঞান, দেশ গঠনের জন্য যে যুবকদের প্রয়োজন, এবি পার্টির প্রধান এবং কাজ হচ্ছে এই যুবকদেরকে এখন আকৃষ্ট করা। অনেকেই মনে করতে পারে যে হ্যাঁ ৭৫ সালের পরে তো বিএনপি হচ্ছে আমাদের লেগেসি, ৭৫ সালের পরে তো আসলে বিএনপি লেগেসি, তাই না? বা ৭৫ সালের পরে বাংলাদেশ বিএনপি রাজনৈতিক দল ছাড়া আর কি পেয়েছে? বিপ্লব যারা করছিল তারা তো সব বিভিন্ন জায়গায় গিয়ে মরেছে অথবা বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে মরতে হয়েছে, তাহলে বিএনপি হচ্ছে একমাত্র। এখন ৫ই আগস্টের কি হবে, ৫ই আগস্টের যে লেগেসি কি হবে? দেখেন লেগেসি হবে সবাই মিলে একটা বাড়িয়েছে এনসিপি, কদিন পরেই বলেছে যে না এনসিপি হবে না, কারণ এনসিপির বিরাট একটা অংশ এগেইন পুরনো ধারার যারা রাজনীতি করেছে, যারা শিবির করেছে, অন্য রাজনীতি করেছে, তারা আর তাদের পুরনো দলে যাইতে রাজি না, তারা আবার নতুন করে আরেকটা দল বানাচ্ছে। কিন্তু যদি আপনি দেখেন তাহলে এগুলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখি যে এর চেয়ে তারা বিপ্লব করেছে বলে তারা এখন জনগণের কাছে হচ্ছে, কিন্তু কনসেপচুয়ালি যদি এই পার্টির কনসেপ্টকে, এবং যে কথা বললো যে বিপ্লবের ক্ষেত্রে এই পার্টির একটা বিরাট ভূমিকা আছে, এটা আমি জানি, যেহেতু আমার সঙ্গে মঞ্জু ভাই সহ অনেকেই জড়িত, এবং যাদেরকে নাম দেখেন আপনি একদম ফ্রন্ট লাইনে, তারা অনেকেই এবি পার্টির একদম কেন্দ্রীয় নেতৃত্বের সাথে ডাইরেক্টলি বিভিন্নভাবে ইনডাইরেক্টলি বিভিন্নভাবে জড়িত ছিল। তাহলে আমাদেরকে কিন্তু এখন সেকেন্ড পরামর্শ এবি পার্টিকে, যে এবি পার্টিকে গ্রহণ করতে হবে যে এই বিপ্লবের লিগেসি, অনেকেই বলে থাকে যে এই পার্টি ঠিকই ছিল কিন্তু কয়েকটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? তারা বলে যে এটা একটা ভুল সময়ে আসলে জন্ম হয়ে গেছে। কেন তারা ভুল সময় বলে? ভুল সময়ের জন্যই বলে যে ও না পার্টি থেকে একজনকে বহিষ্কার করলো, তারপরে এই পার্টি বানালো, অতএব টাইমিংটা ইজ নট রাইট। সেকেন্ড তারা বলে কি যে এটা অনেকগুলো মানে টাইমিং থেকে শুরু করে ব্যক্তি থেকে শুরু করে অনেকগুলো ভুল, কিন্তু এর কনসেপ্ট ঠিক আছে। এইসব লোকদেরকে, এইসব যুবকদেরকে, এইসব ইয়াংদেরকে যারা এই বিপ্লব, এদের কাছে কিন্তু লেগেসি হিসেবে যদি এবি পার্টিকে উপস্থাপন করা যায়, তাহলে এই এনসিপি হোক অথবা এর অন্যান্য যত শাখা প্রশাখা হোক, সবগুলোর কাছে কিন্তু এবি পার্টির গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। যেহেতু এবি পার্টির শিকড় এবং কনসেপ্ট মুসলিম জাতিসত্তাকে ভিত্তি করে, এবি পার্টির শিকড় এবং কনসেপ্ট অন্যান্য ইজমের যে চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করার যোগ্যতা রাখে। প্রথম এই এবি পার্টির ফাউন্ডার যারা ছিল, যারা এই কনসেপ্ট করেছিল, তাদের সকলকে একটা বিশেষ ধন্যবাদ দিতে হবে, যে জন্য তারাই প্রথম এইটাকে ভাঙতে পেরেছে, সফল হয়েছে, এবং এই জিনিসকে তারা ময়দানে এনেছে যে না আসলে কল্যাণ রাষ্ট্রের, সার্ভিস বেসড রাষ্ট্রের পলিটিক্সের নতুন ধারা, যে কথা শাহেদ ভাই বারবার বলছিলেন যে নতুন ধারার পলিটিক্স, এটা কিন্তু যে কয়জনই হোক, তাদেরকে যে দল থেকে বহিষ্কার করা হোক না কেন, যেহেতু অরিজিনটা ওখান থেকে হয়েছে, এজন্য আমাকে এই ডিফারেন্সটা টানতে হয়েছে। এবং স্বাভাবিকভাবেই ডিফারেন্সটা বাংলাদেশের টার্কি কেন, যে নাজিমুদ্দিন আরবাকান তাদেরকে কোনো বিরোধিতা করে নাই, বলছে ঠিক আছে তোমরা চাচ্ছ, তোমরা করতেছো, দেখো তোমরা সফল হও কিনা। তারা সফল হয়েছে, কিন্তু বাংলাদেশ ইজ ডিফারেন্ট। বাংলাদেশে এগুলো সব বেঈমান, এদের ইমান আমল সব চলে গেছে। এই ধরনের অবস্থানটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, যার কারণে আরো মোর প্রবলেমেটিক যে সাহস করে, এবং আমি বলি সাহস করে তারা করেছে, এটা সাহস করে না করার কারণ কি? কারণ বহু লোক আগে এরকম ছোটখাটো সাহসিকতার পরিণতি খুবই খারাপ হয়েছে। অতএব যে মঞ্জু ভাই করুক, যে ব্যারিস্টার আজদা করুক মরহুম, আজকে তার জন্য আমাদের করতে হবে যে এরা সাহসিকতাটা দেখিয়েছে। আমি এটার কোনো, দিস ইজ দ্য নিউ থিং ইন বাংলাদেশ 5 years ago। আমাদের আজকে যে ফোয়াদ নাজমুল হয়তো বলে নাই, ওয়ান অফ দ্য কি মেম্বার অফ দ্যাট গ্রুপ, যারা আমরা এইটা শুরু করেছিলাম, নাজমুল ইজ ওয়ান অফ দেম, আর অনেকে এখানে আছেন। ফোয়াদ আমাদের সেই সার্কেলের একজন তো মেম্বার। আসলে আমরা অনেক জিনিস তখন আলোচনা আসতো, করতাম, রেগুলার করতাম। একটা সংকট, বাংলাদেশের যে সংকট নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করি, সেটাকেই অ্যাড্রেস করার জন্যই ওই সার্কেলটা আমরা শুরু করেছিলাম। তো স্বাভাবিকভাবে সার্কেলটা যারা শুরু করেছিলাম তারা আমরা বেশিরভাগই হচ্ছে, যদি আমরা বলি ইসলামিক মুভমেন্ট ব্রডার টার্মে, পাস্ট ইসলামিক মুভমেন্ট, সেই মুভমেন্টের সাথে সম্পৃক্ত অথবা মুভমেন্টের সাথে পরবর্তীতে সম্পৃক্ত হয়েছে, সাপোর্টার হয়েছে, এরকম ধরনের লোক। আর যেহেতু বাংলাদেশ একটা মুসলিম ডমিনেন্ট কান্ট্রি, তার হিস্ট্রি, কালচার ইত্যাদি ইত্যাদি রিলেটেড টু দিস ইতিহাস, আমরা পাকিস্তান প্রতিষ্ঠার যে সংগ্রামের কথা শুনি, যে একটি মুসলিম জাতিসত্তাকে কেন্দ্র করে
মুসলিম ইতিহাসের একটা বিরাট অংশের শেষের দিকে, যে ইতিহাস আমরা বলতেছি না, আমরা মুসলিম ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে আধুনিক কালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা একটা সাংঘাতিক একটা মানে জনপ্রিয় কনসেপ্ট হিসেবে আমাদের কাছে, আমাদের উপমহাদেশের মুসলমানদের, আমাদের যারা বাপ দাদা তারা এটা গ্রহণ করেছিল এবং অ্যাকসেপ্ট করেছিল, এবং এই কনসেপ্টকে তারা গ্রহণ করে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে পৃথিবীতে এই প্রথম একটা রাষ্ট্র উপহার দেয়, যার নাম ছিল পাকিস্তান। এবং এই পাকিস্তান রাষ্ট্রের পিছনে, গঠনের পিছনে, এবং বিশেষ করে পাকিস্তান মুভমেন্ট যারা পড়েছে তারা যদি দেখে যে এই রাষ্ট্র গঠনের পিছনে সবচেয়ে সাহসী এবং সবচেয়ে বেশি ভূমিকা যারা রেখেছিল তারা হচ্ছে বাংলাদেশি মুসলমান, অর্থাৎ বাংলা ভাষাভাষী মুসলমান। এটা মানুষ ভুলে যায়, মনেও করে না। এবং এটা পরবর্তীতে এমন হলো যে পাকিস্তানের ইতিহাসের সাথে বাঙালিরা যে পাকিস্তানের কয়েকজন প্রধানমন্ত্রী হয়েছিল পাকিস্তানের, সেটাও আমাদের ইতিহাস থেকে চলে গেল এবং এসে গেল যে পাকিস্তান হচ্ছে একটা কলোনিয়াল প্রজেক্ট, আর আমরা হচ্ছে বাঙালিরা হচ্ছে পাকিস্তানের কলোনি। কি অ্যাবসার্ড এবং কি কি মানে এটা ভাষায় বর্ণনা করা যায় না। এই সব বিষয়ের আলোকে ইতিমধ্যে কিন্তু সারা গ্লোবাল দুনিয়াতে কিন্তু বিরাট পরিবর্তন হয়ে গেল। এই যে আমি সাহেব বললাম না, ইজম, অর্থাৎ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হচ্ছে মার্কসিজম আর ইস্টার্ন ওয়ার্ল্ডে হচ্ছে মাওইজম। অর্থাৎ মাও সেতুংয়ের আইডিয়াতে এশিয়ার অনেক দেশে একটা নতুন ধরনের বিপ্লব, আর মার্কসিজমের এই আইডিয়াতে রাশিয়া সহ সারা পৃথিবীতে আরেক ধরনের বিপ্লব। এবং এই দুটো যদি আপনি পড়েন তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে সারা দুনিয়াকে কিভাবে এরা নিয়ন্ত্রণ করলো। তো একইভাবে পাকিস্তান প্রতিষ্ঠার আগেই এইসব আন্দোলন কিন্তু এই মার্কসিজম, লেনিনিজম অথবা আমাদের এগুলো কিন্তু ইয়েতে আমাদের উপমহাদেশে যায়। কারণ 1917 সালে রাশিয়াতে বিপ্লব হয়। স্বাভাবিকভাবেই সেই বিপ্লবের ঢেউ, আপনারা যদি মুজাফফর আহমেদের আমার দেখা কমিউনিস্ট পার্টি অমুক তমুক আর অনেক বই পড়েন তাহলে বুঝবেন যে কিভাবে সারা দুনিয়াকে আলোড়িত করে, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে, বিশেষ করে সাউথ এশিয়াকে। ঠিক একইভাবে মাও সেতুং এর আইডিয়াও কিভাবে, কারণ আইডিয়া দুটো কাছাকাছি, আমাদের রাজনীতিকে টোটালি বিভক্ত করে ফেলে। আমাদের যে টোটাল আমরা থেকে বামপন্থী আন্দোলন করি, এক পর্যায়ে বিরাট সংকটে পড়ে যায়। একটা হচ্ছে মাও সেতুং এর আইডিয়াতে, একটা হচ্ছে লেনিনিস্টের, মার্কস লেনিনিস্টের আইডিয়াতে, এবং পুরো বিভক্ত ইতিহাস আমরা যাচ্ছি না। এর মধ্যে মুসলিম স্কলাররা এক ধরনের কনসেপ্ট নিয়ে আসেন, সেটা হচ্ছে ইসলামী মুভমেন্ট আর ইসলামী রাষ্ট্র। যদি সংক্ষেপে আমরা বলি, দুই অঞ্চল থেকেই মুসলিম প্রধান আমাদের সাউথ এশিয়া এবং মুসলিম ডমিনেন্ট মিডল ইস্ট। মিডল ইস্ট থেকে ইখওয়ান, আর আমাদের ওই দিক থেকে মৌলানা মওদুদি জামাত ইসলামী, আর ইখওয়ানের এখানে আমাদের হাসান আল বান্না। এবং স্বাভাবিকভাবেই কমিউনিজম যেভাবে আপনি যদি লক্ষ্য করেন, হাজার হাজার বাংলাদেশি মুসলমানদেরকে, হাজার হাজার বেঙ্গলি ভাষাভাষী মুসলমানদেরকে, হাজার হাজার ইন্ডিয়ান যুবকদেরকে যে ইন্সপায়ার করেছিল এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। আপনি যে বারবার বলেন যে 71-এর পরেই জাসদের 30,000 কর্মী, কোথা থেকে আসছিল 30,000 কর্মী? দে ওয়ার ইন্সপায়ার্ড বাই রিয়েলি মার্কসিজম, সেটা বৈজ্ঞানিক হোক অবৈজ্ঞানিক হোক। বাংলাদেশের যারা জন্ম দিয়েছিল তারা এবং হাজার হাজার পৃথিবীর যুবকেরা এইটাতে অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়, এবং পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা জানেন যে এর ভিত্তিতে বিপ্লব হয়ে যায়। ঠিক একইভাবে ইসলামী স্কলার তারা এই থেকে বের হয়ে নতুন কনসেপ্ট দিয়ে যুবকদেরকে অনুপ্রাণিত করার সেই সময়টাতে একেবারেই কিন্তু আমরা পারি নাই। আমরা যখন ছাত্র যে সময়ের কথা বলছি, আপনি যদি দেখেন 60, 70, 80 এই সময়কার ছাত্রদের দেখবেন সব ভালো ছাত্ররাই অলমোস্ট রিলেটেড টু বামপন্থী পলিটিক্স। যারা পরবর্তী বাংলাদেশে আপনি বলেন সিভিল সার্ভেন্ট হয়েছে, নাম করা সিভিল সার্ভেন্ট, এই যে আকবর আলী খান ফর এক্সাম্পল, সবার ব্যাকগ্রাউন্ড পড়ে দেখেন, নাজমুল মানে লেখালেখি করেছে, সবাই হচ্ছে তখনকার দিনের মার্কসিজম অথবা লেনিনিজম অথবা আক্রান্ত, এবং তারা সবাই এটাকে গ্রহণ করেছিল মুক্তির। এবং এটা কিন্তু সবাই যে আপনি বলবেন, কারণ অনেক সময় আমরা একটু ভুল করে ফেলি, আমরা মনে করি যে মার্কসিজম লেনিনিজম এগুলো যারা করে সব হচ্ছে নাস্তিক, সব হচ্ছে মানে নো, বহু লোক আছে যারা কিন্তু মুক্তির সনদ হিসেবে, এবং শ্রমিক জনতা, আমাদের দেশের, আমাদের বিশেষ করে সাউথ এশিয়ার যে শোষণ, এই সমস্ত শোষণ থেকে মুক্তির জন্যই কিন্তু তারা এই মুভমেন্টে গিয়েছিলেন। এবং আপনি বললাম তো, সিভিল সার্ভেন্ট থেকে শুরু করে সকল পর্যায়ের প্রতিষ্ঠিত ব্যক্তিদের আপনি 60-এর, 70-এর, 80-র, 90-এর দশকে আপনি দেখবেন যে কি কঠিন অবস্থা। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাদের। দেখেন,
আমরা বাংলাদেশ বানিয়েছি। বাংলাদেশ আসলে যিনি বাংলাদেশ বানিয়েছেন তিনি বাংলাদেশের কোনো পুরস্কার এখনো পান নাই। তার একটা পুরস্কার পাওয়া উচিত, সে হচ্ছে দাদাভাই সাইবুম খান। তার একটা জাতীয় পুরস্কার পাওয়া উচিত, যে বসাই বলেন না কেন। কারণ বাংলাদেশ রাষ্ট্রের আইডিয়া এবং এই বাংলাদেশ রাষ্ট্রের যে নিউক্লিয়াস গ্রুপ তারা বানিয়েছিল, তারাই কিন্তু এই রাষ্ট্রটা বানিয়েছিল। এবং এই সিরাজুল খানকে আর একটা কারণে আমি সম্মান করি, কেন? ভুল হোক আর সহ্য হোক, যখন শেখ মুজিব এই রাষ্ট্রকে একটা, আপনি ৭৫-এর যে কাহিনী, ৭১ থেকে ৭৫ যখন এই রাষ্ট্রের, তখন কিন্তু সে আবার করে উৎসাহিত করে লোকদেরকে যে না এই রাষ্ট্র বানানো হয়েছে, কিন্তু রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করছে, যুবকদেরকে আসতে হবে। হাজার হাজার জাসদের সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সেই জাসদের জন্মের অনবদ্য প্রাণ পুরুষ ছিলেন কিন্তু এই ব্যক্তি। মুসলিম মুভমেন্ট, আমরা ইসলামী মুভমেন্ট যেটা করলাম দুনিয়াতে, সেইটাতে একটা দেখা দিল যে সেটা প্রথম দিকে খুব বেশি লোকদেরকে অ্যাট্রাক্ট করার আসলো না, কিন্তু পরবর্তীতে এটাতে যুবকেরা আসা শুরু করলো এবং যুবকেরা আসলো বিভিন্ন জায়গায়। এটা এক ধরনের চ্যালেঞ্জ হয়ে গেল যে এই যে ভাস্ট মেজরিটি অফ দ্য স্টুডেন্টদের কমিউনিস্ট মুভমেন্ট বা কমিউনিস্ট ধারার মুভমেন্ট, ইউনিয়ন বলেন, লীগ বলেন, আর এর এগেনস্টে এক ধরনের আন্দোলন গড়ে তুলে, কনসেপ্ট গড়ে তুলে যারা চেষ্টা করলো, কিন্তু দেখা গেল যে এক পর্যায়ে এটার মধ্যে একটা বড় ধরনের বন্ধত্ব, এক ধরনের মানে স্টেলমেট চলে আসছে। নতুন যে ইসলামী ধারণা, কনসেপ্ট, ইসলামী রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি যেগুলো দেওয়া হয়েছে, এটা কি আসলেই কি মডার্ন দুনিয়াতে এই ধরনের লিবারাল ডেমোক্রেসিতে এই ধরনের ইসলামী রাষ্ট্র বলে আসলে কিছু এরকম কি করা সম্ভব কিনা? তখন আসলো যে মডিফিকেশন, কিভাবে মডিফাই হতে পারে। আমাদের পঞ্চম বার্ষিকে এই জন্য কথাগুলো বলছি। মডিফাই কিভাবে দেখা গেল, একটা এক্সাম্পল আসছে হচ্ছে টার্কিতে। কি এক্সাম্পল? টার্কির যে ট্রেডিশনাল ইসলামিক মুভমেন্ট, যেটা জামাত ইখওয়ানি মুভমেন্ট বলেন, যেটা আমাদের আরবাকানের নেতৃত্বে চলছিল, এটা সফল হয় না বহুভাবে। তখন আর্দোগানরা এক কনসেপ্ট নিয়ে আসলো। আজকের যারা সফল আর্দোগানকে আপনি দেখতেছেন 25 বছর, আর্দোগান তখন তার, আপনি যদি একটা কারো কোনো সুযোগ হয় আপনি পড়ে দেখেন, যে আমি মঞ্জু ভাইকে বলছিলাম যে আপনি এই বইটা পড়বেন, সেটা হচ্ছে আর্দোগান এবং আরবাকানের একটা পুরো মানে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং এবং ডায়ালগ, যেখানে একটা পুরো বই আছে, দি ফরমেশন অফ দ্য একে পার্টি বিটুইন আরবাকান অ্যান্ড আর্দোগান।